আমরা আমরা গত ক্লাসে পড়েছিলাম অধ্যায় 16 থেকে কয়েকটা ধারা পড়েছিলাম মাত্র। অধ্যায় 16 হচ্ছে মানব দেহ সংক্রান্ত অপরাধ, অর্থাৎ মানুষের দেহ নিয়ে সমস্যা সংক্রান্ত অপরাধ। আমার কথা কি ভালো শোনা যায়? জানাবেন তো। আর সূর্য, আপনার নাম কি বলছিলেন? আপনার নামটা আমি ভুলে গেছি। কি সঞ্জয় নাকি? আচ্ছা আচ্ছা। এই জন্যই একটু ডিফারেন্ট। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম হুম। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যে কয়েকটা ধারা পড়েছিলাম সচিরা বলি: 299 অপরাধজনক নরহত্যা, 300 খুন, 301 যাকে খুন করার উদ্দেশ্য ছিল তার মৃত্যু না হয়ে অন্য ব্যক্তির মৃত্যু হলেও তা খুন হিসেবে গণ্য হবে, 302 খুনের শাস্তি, 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করার শাস্তি, 304 অপরাধজনক নরহত্যা শাস্তি বা অপরাধজনক নরহত্যার দণ্ড, 304 শর্টাইপেন ক অবহেলামূলক কার্য দ্বারা কোন ব্যক্তির মৃত্যু ঘটানোর দণ্ড, 304 শর্টাইপেন খ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কারো মৃত্যু ঘটানোর দণ্ড। তাহলে 304 শর্টাইপেন ক, 304 শর্টাইপেন খ দুইটা আছে। অবহেলামূলক কি বলতেছে? অবহেলামূলক কার্য দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর দণ্ড। ধরেন, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, দেখি কে বলতে পারে। ধরেন একটা লোক 10 তলা ভবন বানাচ্ছে, নির্মাণ করছে। তো সাইড দিয়ে যে ওই যে টিন দিয়ে বেড়া দিতে হয় যাতে করে পাথর টাথর নিচে না পড়ে, এরকম কোনো ধরনের সেফটি নেয়নি সে, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়নি, না নিয়ে তো কাজ করতেছে। উপর থেকে একটা ইটের টুকরা পড়ে একটা মানুষ মারা গেল। এই ফ্ল্যাটের যে মালিক, তার বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে? কেউ একজন বলেন। একজনে বললো 304 অপরাধজনক নরহত্যা, আর একজনে বললো 304 শর্টাইপেন ক। কোনটা হবে? হ্যাঁ, আমারও মনে হচ্ছে 304 শর্টাইপেন ক হবে। কারণ কি? এটা হচ্ছে তার অবহেলা। সে যেহেতু 10 তলা ভবন নির্মাণ করছে, তার উচিত ছিল চারদিকে সেফটি নেট অথবা টিন দিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করা। সে যেহেতু এটা করে নাই, তার অবহেলার কারণেই একটা মানুষ মারা গেল। আর যদি এরকম ব্যবস্থা গ্রহণ থাকতো তারপরেও পরে মারা যেত, তাহলে কিন্তু সে আবার দোষী হইতো না। যেহেতু সে অবহেলা করেছে, তাই 304 শর্টাইপেন ক ধারা মোতাবেক মামলা হবে, সে অপরাধী হবে। আচ্ছা, আমরা 304 শর্টাইপেন খ। হ্যাঁ বলেন। হুম 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 হুম। না, ভ্রান্ত, শুধু ভ্রান্ত ধারণা না, অবহেলা থাকলেই হবে। কাজে অবহেলা থাকলেই হবে। যেমন নার্সে যে ইনজেকশন দিয়ে মেরে ফেললো, সে যে ইনজেকশন দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্য আরেকটা দিয়ে দিচ্ছে, এটা তার অবহেলা। অপারেশন ডাক্তারে যদি অপারেশন করতে গিয়ে পেটের ভিতরে কোনো একটা যন্ত্র রেখে বা একটা যে কোনো একটা জিনিস রেখে সেলাই করে ফেলে, পরবর্তীতে দেখা গেল এই কারণে মারা গেল, তাহলে ডাক্তারও ধরা খাবে 304 কম। ডাক্তারের অবহেলার কারণে রোগীটা মারা গেল। বোঝা গেল? আচ্ছা, তাহলে 304 খ পর্যন্ত পড়ছি, সেটার উদাহরণ দেওয়ার কিছু নাই। বেপরোয়াভাবে গাড়ি চালায়া তো গাড়ি অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলেই 304 খতে মামলা হবে। এতটুকু আমাদের পড়া হয়েছিল। এবার 305, 306, 307, 308, 309 পাঁচটা দ্বারা হচ্ছে খুবই সহজ, জাস্ট এক কথায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক কথায়। যেমন ধরেন, বলতেছে যে 305, 306 হলো আত্মহত্যায় সহায়তা। এতটুকু মনে রাখি, জাস্ট মনে রাখার পদ্ধতিটা বলে দিই আগে। 305, 306 আত্মহত্যায় সহায়তা, আর 307, 308, 309 হলো চেষ্টা। এক কথায় মনে রাখি, চেষ্টা। তাহলে 305, 306 আত্মহত্যায় সহায়তা, আর 307
308 309 হলো চেষ্টা। তো 305 থেকে শুরু করি। বলতেছে শিশু বা উন্মাদ। শিশু বলতে এখানে বোঝাচ্ছে 18 বছরের কম বয়স্ক ব্যক্তি। এই 305 ধারাতে শিশু বলতে বোঝাচ্ছে 18 বছরের কম বয়স্ক ব্যক্তি বা উন্মাদ। উন্মাদ মানে যে পাগল, যে হচ্ছে তার হিতাহিত জ্ঞান নাই, যে সচেতন না, নিজের সম্পর্কে সচেতন না, ঠিক আছে, কোনটা নিজের ভালো কোনটা মন্দ সেটাও বোঝে না। তো 305 দ্বারা বলতেছে এই ধরনের শিশু বা পাগল ব্যক্তিকে আত্মহত্যায় যে ব্যক্তি সহায়তা করবে সে কি হবে? 305 ধারায় দণ্ডিত হবে। এবার কথা বুঝেন, আমরা যদি দেখি যে বানর মানুষকে ফলো করে, বানরের সামনে যদি কেউ কিছু করে বানরও সেটা করার চেষ্টা করে। সেম কাহিনী, একটা পাগলও তো দেখা গেল আপনি যা করতেছেন সেও আপনার দেখা দেখি তাই করতেছে। তো আপনি এবার একটা তার সামনে একটা বিষের বোতল রাখলেন আর আপনি একটা পানির বোতল নিলেন, নিয়ে আপনি পানিটা খাইলেন তাকে দেখায়া, সে আপনাকে ফলো করতে করতে বিষ খায় মরে গেল। তো আপনি কিন্তু তাকে আত্মহত্যায় সহায়তা করলেন। একটা বাচ্চাকেও সেম, যে কোনো একটা ঘটনাক্রমে তার ব্রেনে আপনি ঢুকাই দিলেন যে এই কাজটা করে, এভাবে করো, এভাবে সে করলো মারা গেল। তাহলে এটা কি হলো? আত্মহত্যার সহায়তা করা হলো। তো 305-এ বলতেছে শিশু বা পাগল ব্যক্তির আত্মহত্যায় যে ব্যক্তি সহায়তা করবে সে দণ্ডিত হবে 305 দ্বারা। আর শিশু না, এবার প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করলে মামলা হবে 306 ধারায়। তাহলে যে ব্যক্তি কোনো শিশু বা পাগলকে আত্মহত্যায় সহায়তা করে সে ব্যক্তি পেনাল কোডের বা দণ্ডবিধানের 305 ধারায় দণ্ডিত হবে। আর যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের বেশি বয়স যাদের, সেই ধরনের প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করে সে কি হবে? 306 ধারায় দণ্ডনীয় হবে। যেমন ধরেন মা আর মেয়ে ঝগড়া লাগলো, মেয়ের বয়স 18+, 20-22 বছর, বলতেছে তোর, তুই মরতে পারস না, তুই মরস না কেন, তুই যা যা করতেছিস তোর তো মরে যাওয়া উচিত। তো মেয়ে রাগে দুঃখে গিয়ে মরে গেল। তার মানে এটা যদি প্রমাণ করা যায় তাহলে এইটা বোঝা যাবে মেয়ের আত্মহত্যায় মা সহায়তা করেছে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করলে সে পেনাল কোডের বা দণ্ডবিধি আইনের কত 306 ধারা মোতাবেক দণ্ডিত হবে। এবার বলেছিলাম চেষ্টা, 307, 308, 309 তিনটাই হচ্ছে চেষ্টা। 307 হচ্ছে খুনের চেষ্টা, কেউ যদি কাউকে খুন করতে চায়, চেষ্টা করলো, যেমন একজন ব্যক্তি আর একটা মানে সজীব রাজীবকে খুন করার উদ্দেশ্যে গুলি করলো, গুলি রাজীবের উপর পড়লো না, তো সেটা কি করলো? সে খুনের চেষ্টা করলো। যদি গুলিটা পড়তো তাহলে তো সে মারা যেত, সে খুনের চেষ্টা করলো, এই জন্য তার শাস্তি হবে 307 ধারা মোতাবেক। তো আবার খুন করার জন্য গুলি করলো, বাট গুলি এমন জায়গায় পড়লো হাতে পড়লো বা পায়ে লাগলো, মারা গেল না, বাট জখম হইলো, তাইলেও শাস্তি 307 ধারায়, তবে আর শাস্তিটা একটু বেশি হবে। আর হচ্ছে যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে খুনের চেষ্টা করে তাহলে সে আবার মৃত্যুদণ্ড পেতে পারে। 307 ধারাতেই সেটা আছে। আচ্ছা, এবার যে আমরা 308 ধারা, অপরাধজনক নরহত্যার চেষ্টা করার দণ্ড। 307, 308, 309 এই তিনটা হলো চেষ্টা, তিনটা হলো চেষ্টা। 307 হলো খুনের চেষ্টা, 308 হলো অপরাধজনক নরহত্যার চেষ্টা, আবার 307 খুনের চেষ্টা, 308 নরহত্যার চেষ্টা, আর 309 আত্মহত্যার চেষ্টা। 309 আত্মহত্যার চেষ্টা, তাহলে তিনটাতেই কিন্তু চেষ্টা কথাটা আছে। 308 হলো অপরাধজনক নরহত্যার চেষ্টা। ধরেন আপনি কি করলেন, ওই যে একটা গর্ত খুঁড়ে উপরে ঘাস পাতা বিছিয়ে দিলেন যাতে মানুষ গর্তে পড়ে মারা যায়। তো এভাবে রেখে দিলেন, যাকে টার্গেট করছেন সে এভাবেই আসলো, গর্তের মধ্যে পড়লো কিন্তু মরলো না। তার মানে আপনি তাকে কি করলেন? মারার চেষ্টা করছিলেন, কিন্তু মারার চেষ্টা করার কারণে যেহেতু সে মরে নাই, আপনি যদি এই এই মরণটা যদি হইতো তাহলে সেটা কি হইতো? নরহত্যা হইতো না? সেটা তো নরহত্যা হইতো, কারণ চারটা যে শর্ত আছে খুনের, এখানে একটা শর্ত নাই। এখানে পূর্ব পরিকল্পনা আছে, মেরে ফেলার উদ্দেশ্য আছে, কিন্তু আহ, দৈহিক যে জখম সেটা নাই। হ্যাঁ, আবার নিশ্চিত মৃত্যুও নাই সেখানে। এই দুইটা জিনিস সেটা অনুপস্থিত। না, নিশ্চিত যদি মারা যেত তাহলে তো নিশ্চিত মৃত্যু ছিল, হ্যাঁ, বাট দৈহিক জখম নাই। ওই একটা উপাদান না থাকার কারণে সেটা অপরাধজনক নরহত্যা হইতো। তো যেহেতু এখানে এই এই মৃত্যুটা সংগঠিত হইলে অপরাধজনক নরহত্যা হইতো, আর এই মৃত্যুটা যেহেতু হয় নাই তাহলে কি হইলো? অপরাধজনক নরহত্যার চেষ্টা করা হইলো।
আর যে ব্যক্তি অপরাধজনক নরহত্যার চেষ্টা করবে সে দণ্ডবিধানের ৩০৮ ধারা মোতাবেক দণ্ডিত হবে। আর ৩০৯ হলো যদি কোনো ব্যক্তি নিজে নিজে আত্মহত্যার চেষ্টা করে, চেষ্টা করার পরে সে মরে নাই, তাহলে কি হবে? ৩০৯ ধারা মোতাবেক সে দণ্ডিত হবে। তো এই ক্ষেত্রে মনে রাখবেন, যদি কেউ আত্মহত্যার চেষ্টা করে সে কি ধরনের দণ্ড পাবে? বিনাশ্রম কারাদণ্ড পাবে। সে পাবে বিনাশ্রম কারাদণ্ড ১ মাসের জন্য বা ১ মাস পর্যন্ত। তো আবার একটা, অনেকেই এরকম প্রশ্ন করে থাকে যে আহ, এমন কি অপরাধ আছে যেটা আহ, অপরাধটা সংগঠিত হইলে শাস্তি নাই কিন্তু সংগঠিত না হইলে শাস্তি আছে। এটার উত্তর কেউ একজন বলেন তো, আশা করি পারবেন আপনারা, একটা কমন প্রশ্ন। কেউ একজন বলেন তো। ৩০৯ এটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা। অর্থাৎ অপরাধটা যদি হয়ে যায় তাহলে তো সে মারাই গেল, তাকে আর কি শাস্তি দেওয়া হবে? আর অপরাধটা যদি না হয় তাহলে সে বেঁচে রইল, যেহেতু সে হত্যা, নিজের নিজের আত্মাকে হত্যা করার চেষ্টা করেছে, আইন বলতেছে সেটা একটা অপরাধ। আর এই অপরাধের কারণে সে দণ্ডবিধানের ৩০৯ ধারা মোতাবেক দণ্ডিত হবে। তো আমরা আজকে পড়লাম ৩০৫ শিশু বা উন্মাদ ব্যক্তিকে উম, আত্মহত্যায় সহায়তা করার দণ্ড। ৩০৬ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করার দণ্ড। ৩০৭ খুনের চেষ্টা করার দণ্ড। ৩০৮ অপরাধজনক নরহত্যা করার অপরাধজনক নরহত্যার চেষ্টা করার দণ্ড। ৩০৯ আত্মহত্যার চেষ্টা করার দণ্ড। আচ্ছা, এখন বলবো ৩১০ আর ৩১১। ৩১০ হচ্ছে ঠক, ৩১১ ঠগের শাস্তি। ঠগ নিয়ে এখন আর কোনো প্রশ্ন আসে না পরীক্ষায়। ঠগ নিয়ে এখন আর কোনো প্রশ্ন আসে না। কোনো এক সময় মনে আসতো, যেটা হচ্ছে ওই ২০০০ সালের আগের কথা। এখন আর ঠগ নিয়ে কোনো প্রশ্ন আসে না। তাও আমরা একটা ধারণা নেই ঠগকে। ঠগ কাকে বলে? কেউ বলতে পারবেন ঠগ কাকে বলে? যে ব্যক্তি, হুম, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তার মানে সে হ্যাঁ, আচ্ছা, গুড, ভেরি গুড। কথা হচ্ছে যে করে সে তো এটার অপরাধী, যে খুন করে সে তো খুনি, কিন্তু খুনির সাথে যার চলাফেরা, যে ডাকাত, যে দস্যু, যে চোর, চোর দল, এদের সাথে যার চলাফেরা, চলাফেরাকারী লোকটাই হচ্ছে ঠগ। আইন এটাই বলছে। তো সবার সাথেই চলতে হবে তা না, ওই এই শ্রেণীর যে কোনো মানুষের সাথে চললেই সে ঠগ। ঠিক আছে, যে কোনো এক শ্রেণীর সবার সাথে চলতে পারে, আবার যে কোনো একজনের সাথেও চলতে পারে। মানে একটা দলে যেমন অনলি চোরদের সাথে চলে তাহলেও সে ঠগ, অনলি দস্যুদের সাথে চলে, অনলি ডাকাতদের সাথে চলে, আবার সবার সাথেই চলে, তাহলে সে হচ্ছে ঠগ। সবার সাথে চললেও বা একজনের সাথে চললেও সে ঠগ। আর ঠগের শাস্তি হলো ৩১১। তাহলে আমরা আবার একটু পড়ি। ৩০৫ শিশু বা উন্নত ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করার দণ্ড। ৩০৬ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করার দণ্ড। ৩০৭ খুনের চেষ্টা করার দণ্ড। ৩০৮ অপরাধজনক নরহত্যার চেষ্টা করার দণ্ড। ৩০৯ আত্মহত্যার চেষ্টা করার দণ্ড। ৩১০ ঠগ, ৩১১ ঠগের শাস্তি। এই পর্যন্ত গেল একটা একটা বিষয়। এখন ৩১২ থেকে আমরা নতুন একটা বিষয় নিয়ে পড়বো, সেটা হচ্ছে গর্ভপাত। গর্ভপাতকরণ, এটাও অতটা বেশি ইম্পর্টেন্ট না, তবু যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে তাহলে যাতে আপনারা পারেন, এই কারণে একটা ধারণা নিয়ে রাখা উচিত। প্রথমে আমি সূচি টান দিই, হ্যাঁ। প্রথমে সূচি টান দিই। ৩১২ গর্ভপাত করানোর দণ্ড। গর্ভপাত কে করাবে? গর্ভবতী, মানে গর্ভপাত বা গর্ভবতী কে হয়? সাধারণত মহিলা, যারা মহিলা মানুষরাই গর্ভবতী হয়, হ্যাঁ। তো এই প্রেগনেন্ট হচ্ছে একজন মহিলা। এখন এই মহিলা যদি সম্মতি দেয় যে গর্ভপাত করান, তাইলে ৩১২ দ্বারা বলতেছে সেই মহিলাও অপরাধী। মহিলার কথা মতো ডাক্তার
গর্ভপাত করাইলো ডাক্তারও অপরাধী। 312 দ্বারা এক কথায় হলো গর্ভপাত করানোর দণ্ড, যেই করান। মহিলা নিজেও যদি সম্মতি দেয় সে নিজেও অপরাধী, তার হাজবেন্ড, তার বয়ফ্রেন্ড, বিয়ে শাদী হইলে হাজবেন্ড, বিয়ে শাদী না হইলে তো বয়ফ্রেন্ড। তো এবার এই বয়ফ্রেন্ড বা হাজবেন্ড সেও যদি জড়িত থাকে সেও অপরাধী। ডাক্তার যদি এই গর্ভপাত করায় ডাক্তারও অপরাধী। সবাই অপরাধী 312 ধারা। 313 ধারা বলতেছে এবার নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত করানোর দণ্ড। 312 ধারাতে তার সম্মতি ছিল সেই কারণে সে অপরাধী। 313 ধারাতে তার সম্মতি নাই। বিস্তারিত একটু পরে বলতেছে, আগে সূচিটা এক কথায় বলে বলে বোঝায় যায়। হ্যাঁ, 313 ধারা হচ্ছে কি, আহ, নারীর সম্মতি নাই, অর্থাৎ সে বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছে না, সে গর্ভপাত করাতে চাচ্ছে না, সে বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাতে চাচ্ছে। যাই হোক, যে কোনোভাবে ওই মহিলার সম্মতি ছাড়াই গর্ভপাত করানো হলো। ওই গর্ভপাত করানোর সাথে যারা সংশ্লিষ্ট সবাই অপরাধী, বাট মহিলা না। ওই গর্ভবতী মহিলা অপরাধী না, এবং তার সম্মতি নাই সেখানে। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তারাই অপরাধী। যেমন ডাক্তার যদি থাকে, ডাক্তার, ওই মহিলার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড যদি থাকে সে, বা মা, মহিলার মাও থাকতে পারে, বাবাও থাকতে পারে, যারা সংশ্লিষ্ট সবাই অপরাধী। আর যেহেতু মহিলার সম্মতি নেই 313 ধারাতে মহিলা অপরাধী না। আচ্ছা, এরপরে যে 314 ধারাতে, এবার গর্ভপাত করানোর উদ্দেশ্যে ওই নারীর মৃত্যু ঘটানোর দণ্ড। 314 ধারার দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হলো কি, যদি ওই নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্যে গর্ভপাত করানো হয়ে থাকে, তারপরে দুর্ঘটনাবশত মারা যায়, তাইলে আবার অপরাধ হবে না। আর যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত, উদ্দেশ্য ছাড়া গর্ভপাত করায়, আর ওই গর্ভপাত করাইতে গিয়ে যদি মহিলার মৃত্যু হয়, তাহলে 314 ধারা মোতাবেক দণ্ডিত হবে। 312 সকলেই অপরাধী, অপরাধের সাথে। 313 নারী বাদে অন্যান্য সংশ্লিষ্ট সবাই অপরাধী। 314 নারী তো মারাই গেছে, এখানে যদি তার সম্মতি থাকেও, ওই যে 312 ধারার কাজ করতে গিয়ে যদি তার সম্মতি থাকেও, সে তো মারাই গেছে, তার তো আর অপরাধ নাই। বাট যারা সংশ্লিষ্ট জীবিত আছে তারা অপরাধী, তাদের শাস্তিটা আলাদা হবে। অর্থাৎ ওই যে 312 ধারার যে ডাক্তার, সেই ডাক্তার এবার 314 ধারা অনুযায়ী সাজা পাবে, যেহেতু মহিলাটা মারা গেছে। তার মানে 312 ধারায় যে সাজাটা পাওয়ার কথা ছিল, নিশ্চিত 314 ধারায় সাজার পরিমাণটা বেশি হবে, যেহেতু আহ, গর্ভবতী মহিলা মারা গিয়েছে। তাই 314 ধারাতেই এবার দণ্ডিত হবে, মানে সাজার পরিমাণটা বেশি হতে ধারা চেঞ্জ হয়ে গেছে। 312 গর্ভপাত করানোর দণ্ড। 313 সম্মতি ব্যতি রেখে গর্ভপাত করানোর দণ্ড, নারীর সম্মতি। 314 নারীর মৃত্যু হলে, আহ, মানে গর্ভপাত করাতে গিয়ে নারীর মৃত্যু হলে তখনকার দণ্ড বা তার দণ্ড। আর 315 হলো মায়ের জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত শিশুর জন্ম গ্রহণে বাধা দান বা জন্মের পর মৃত্যু ঘটানোর দণ্ড। 315 মনে করেন বাচ্চাটা মায়ের পেটের ভিতরেই আছে, এখন এই বাচ্চা, আম, কি বলতেছে 315, ওই শিশু জন্মগ্রহণে বাধা দান, তার মানে বাচ্চাটা যাতে জীবিত ভূমিষ্ঠ না হয়, জীবিত ভূমিষ্ঠ না হয়, পেটের ভিতরেই যাতে মারা যায়, এই ধরনের কোনো কাজ যদি কেউ করে, অর্থাৎ এই বাচ্চাটাকে যদি মেরে ফেলার চেষ্টা করে, এবার সেটা পেটের ভিতরে থাকলেও হইতে পারে, আবার ধরুন ভূমিষ্ঠ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে মেরে ফেলছে, এরকম হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যারা এই কাজটা করবে তাদের দণ্ড হবে 315 ধারা। 312 গর্ভপাত করানোর দণ্ড। 313 নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত করানোর দণ্ড। 314 গর্ভপাত করাতে গিয়ে নারীর মৃত্যু হওয়ার দণ্ড, মৃত্যু হলে তার দণ্ড। 315 শিশুর জন্মগ্রহণে বাধা দেওয়া বা শিশু জন্মের পরে তার মৃত্যু ঘটানোর দণ্ড। আর 316 অপরাধজনক নরহত্যা বলে গণ্য এরূপ কাজের সাহায্যে জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানোর দণ্ড। জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানোর দণ্ড, তার মানে অজাত শিশু কি বুঝেন? অজাত শিশু, অজাত শিশু কেউ বল, কি অজাত শিশু কি বলেন তো?
হ্যাঁ, না না না, এ ঠিক না। না না, হয় নাই, হয় নাই। অজাত শিশু অবৈধ সন্তান হবে কেন? অজাত শিশু অবৈধ না 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 না, সেটা হয়নি। অজাত শিশু মানে যেটা হয় নাই সেটা তো হয়ই নাই। অজাত শিশু মানে শিশুটা অজাত, অজাত মানে বোঝাচ্ছে কি বংশ পরিচয় নাই। আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটা শিশু জন্মগ্রহণ করার পর দেখবেন ডাস্টবিনে ফেলে রাখে, একটা শিশু জন্মগ্রহণ করার পর রাস্তায় ফেলে রেখে চলে যায়। তো এটা অজাত কিভাবে হলো? তার মা কে, তার বাবা কে আমরা কেউ জানি না। সে হিন্দু না মুসলিম না কোন ধর্মের তাও জানি না। এই কারণে এটাকে বলা হয় অজাত শিশু। বোঝা গেল? বাট সে অবৈধ না। তার বাবা মা থাকতে পারে, মা তো অবশ্যই আছে, বাবাও থাকতে পারে, কিন্তু সেটা, হ্যাঁ, সেটা আহ, এটাই হলো অজাত শিশু। বোঝা গেল? মানে যে শিশুকে শনাক্ত করা যাচ্ছে না বাবা মাকে, বা কোন ধর্মের সে শনাক্ত করা যাচ্ছে না, এটা হলো অজাত শিশু। ৩১৬ ধারাতে বলতেছে এরূপ আহ, অপরাধজনক নরহত্যা বলে গণ্য। হ্যাঁ, যেমন ধরেন রাস্তায় বা পার্কে, বা ডাস্টবিনে একটা শিশুকে ফেলে রেখে গেল। তো ফেলে রেখে যাওয়ার উদ্দেশ্য কি? যাতে করে এই শিশুটা মারা যায়। উদ্দেশ্য হচ্ছে যাতে করে শিশুটা মারা যায়। কিভাবে মরবে? ওই যে এখানে পূর্ব পরিকল্পনা, শিশুটাকে এক জায়গায় ফেলে যাবে, এখানে আহ, ওই শিশুটা যাতে মারা যায় উদ্দেশ্য খারাপ, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য আছে। আবার যদি মারা যায়, আবার ওই যেহেতু বাচ্চা মানুষ সে ছোট, তো তাকে গলা টিপে বা অঙ্গ কেটে, এক কথা দৈহিক জখম কিন্তু করে নাই, যেহেতু ছোট বাচ্চা, দৈহিক জখম করে নাই। তো এইভাবে যদি সে বাচ্চাটা মারা যাইতো তাহলে তো সেটা অপরাধজনক নরহত্যা হইতো, অপরাধজনক নরহত্যা হইতো। ৩১৫ ধারাতে, সরি ৩১৬ ধারাতে বলতেছে অপরাধজনক নরহত্যা বলে গণ্য এরূপ কাজের সাহায্যে জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি। তার মানে আহ, একটা শিশুকে ওইভাবে পার্কে বা ডাস্টবিনে বা রাস্তায় ফেলে চলে গেল, ধরেন শিশুটা ওইভাবে মারা গেল, কুকুর বিড়ালে কামড়ে দিল বা যে কোনো একটা দুর্ঘটনায় বাচ্চাটা মারা গেল। তো এটা কি হইলো? এটা অপরাধজনক নরহত্যা হলো। কি কারণে? কারণ যে এই বাচ্চাটাকে মেরেছে, মানে মরতে সাহায্য করেছে, সে কিন্তু দৈহিক জখম করে নাই, যার কারণে সেটা অপরাধজনক নরহত্যা হয়ে গেছে। তো এই অপরাধজনক নরহত্যার মাধ্যমে একটা অজাত শিশুর মৃত্যু হয়েছে। যদি সেটা কোনোভাবে ধরা পড়ে, যেমন কোনো সিসি ক্যামেরা দ্বারা দেখা গেল যে কোন মানুষটা বাচ্চাটাকে রেখে গেল, বা কেউ দেখলো যে বাচ্চাটাকে অমুক ব্যক্তি রেখে গেল, ওইভাবে ধরেন কোনো না কোনোভাবে সে ধরা পড়লো, ধরা যদি না পড়ে তাহলে তো শেষই, মামলা ডিসমিস। আর যদি ধরা পড়ে তাইলেই কেবল সে ৩১৬ ধারা মোতাবেক দণ্ডিত হবে। বুঝা গেল? আচ্ছা, এরপর যাই ৩১৭ ধারা। বলছে ১২ বছরের কম বয়স্ক শিশু পরিত্যাগ করার শাস্তি। তো ধরেন কারো ৬টা মেয়ের সন্তান আছে বা ৬টা ছেলে সন্তান আছে, পরে আরো একটা বাচ্চা নিল, সেটাও মেয়েই হলো বা ছেলেই হলো। এখন ৩-৪ বছর লালন পালন করার পরে ভাবলো যে এত বাচ্চা রেখে আমি কি করবো, এটা যখন সবার ছোট, যা তোরা ফেলে দেই। ওই কোথাও নিয়ে দূরেই কোথাও রেখে চলে আসলো। তো এই ধরনের হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে তত্ত্বাবধায়ক কেউ, মানে যারা গার্ডিয়ান, যারা লালন পালন যারা করে, এরকম কেউ হতে পারে। তো ১২ বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি স্থায়ীভাবে ত্যাগ করার উদ্দেশ্যে কোথাও রেখে চলে আসে, সে ব্যক্তির দণ্ড হবে ৩১৭ ধারাতে। আমি একটা ঘটনা বললাম যে আহ, ৬টা কন্যা সন্তান হয়েছে, ৭ নম্বরটা কন্যা সন্তান, এইরকমই ঘটনা ঘটবে তা না। যে কোনো কারণে ত্যাগ করতে পারে, যে কোনো কারণে ত্যাগ করলেই সেটা হয়ে যাবে কি ৩১৭ দ্বারাই অপরাধ হবে। আর ৩১৮ দ্বারা হলো ধরেন একটা বাচ্চা সন্তান হয়েছে, ওই শিশুটা আহ, মানে হওয়ার হয়েছে পরেই ধরেন মৃত আর কি, যে কোনো ভাবে বুঝতে পারলো মৃত। এবার মানুষ যাতে না বোঝে যে মৃত সন্তান হয়েছে, আহ, এই কারণে কি করবে, বাচ্চাটাকে গোপনে যদি কেউ কবর দিয়ে দেয়, তাহলে তার শাস্তি হবে ৩১৮ ধারা। ৩১৮ ধারা, ৩১২ ধারা গর্ভপাত করানোর দণ্ড, ৩১৩ ধারা নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত করানোর দণ্ড, ৩১৪ ধারা গর্ভপাত করাতে গিয়ে নারীর মৃত্যু হলে তার দণ্ড, ৩১৫ ধারা শিশুর জন্মগ্রহণে বাধা দান বা শিশুর জন্ম হওয়ার পর তাকে মেরে ফেলা,
তবে পেটের ভিতরেই যাতে শিশুটা মারা যায় সেই ব্যবস্থা করার জন্য 315। আর 316 অপরাধজনক নরহত্যা বলে গণ্য এমন কাজের সাহায্যে নবজাত শিশুর মৃত্যু ঘটানোর শাস্তি। 316। 317 12 বছরের কম বয়স্ক শিশু ত্যাগ করার বা পরিত্যাগ করার শাস্তি। 318 মৃত শিশুকে কবর দিয়ে জন্ম গোপন করার শাস্তি। জন্ম জন্ম মানে মৃত শিশুকে কবর দিয়ে জন্ম গোপন করার শাস্তি। ঠিক আছে, আচ্ছা এখন একটু বিস্তারিত বলবো নাকি এইগুলো আর পড়তে হবে না? আর যদি না পড়তে হয় আমরা সামনে পারবো। আর যদি বলেন যে এগুলা বিস্তারিত পড়তে হবে তাহলে আরো পড়বো। আপনারা পরামর্শ নিন। হ্যাঁ, এইগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না। সামনে যে এমনিতে পরীক্ষার সামনে আমরা পিছনে পড়ে আছি, আমার মনে হয় না যে আর বিস্তারিত লাগবে। আর এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আমি যতটুকু বলেছি মাথায় রাখলেই যথেষ্ট হবে। ঠিক আছে, মাথায় রাখলেই যথেষ্ট হবে আশা করছি। আচ্ছা, তো আমরা নতুন একটা বিষয় নিব এখন। ওই বিষয়ের নাম হচ্ছে আঘাত। নতুন একটা টপিক ধরছি, সেটার নাম হচ্ছে আঘাত। আঘাত শুরু হলো 319 থেকে। 318 তো শেষ। মৃত শিশুকে কবর দিয়ে জন্ম গোপন করার শাস্তি, এ হলো 318। 318-র পরে হলো 319। 319 থেকে শুরু হলো কি? আঘাত। আঘাত মানে মানুষের যদি আঘাত করে, দুঃখ দেয়, ব্যথা দেয়, তাহলে এই সংক্রান্ত বিষয়। তো আঘাত শুরু হলো 319 থেকে। 338 শটাইপেন ক। 338 শটাইপেন ক। আমরা প্রথমে 319, 320, 321, 322 এই চারটা ধারাই হলো সংজ্ঞা। চারটা ধারাই হলো সংজ্ঞা: 319, 320, 321, 322। চারটা ধারাই হলো সংজ্ঞা। এই চারটা ধারাতে কোনো শাস্তি নাই। 319 আঘাত বা ইচ্ছাকৃতভাবে আঘাত। 320 গুরুতর আঘাত। 321 ইচ্ছাকৃতভাবে আঘাত। সরি, তাহলে 319 আঘাত মানে সাধারণ আঘাত যেটা। 319 আঘাত, আর একটা গ্যাপ 320-এর পরে 321 হলো ইচ্ছাকৃতভাবে আঘাত। তো 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 ইচ্ছাকৃতভাবে আঘাত, আর 322 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। কয়টা হলো? এই চারটাই হলো সংজ্ঞা: 319, 320, 321, 322। এই চারটাই হলো সংজ্ঞা। 319 আঘাত। আঘাত কাকে বলে? যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা বা পীড়া বা বৈকল্য ঘটায় সে ব্যক্তি আঘাত দান করেছে বলে গণ্য হবে। তার মানে একটা ব্যক্তি যদি আরেকটা ব্যক্তিকে দৈহিক মানে শারীরিকভাবে যন্ত্রণা দেয়, আঘাত, আমরা তো সংজ্ঞায় দিচ্ছি আঘাতের, তাহলে তার আঘাত বলা যাবে না। মানে যন্ত্রণা দেয়, পীড়া বা বৈকল্য দেয়, পীড়া মানে ব্যথা দেওয়া আর কি বোঝাচ্ছে, বৈকল্য ব্যথাই বোঝায়। পীড়া বা বৈকল্য দেয়, সে ব্যক্তি আঘাত দান করেছে বলে গণ্য হবে। একদম সহজ: যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেয়, দৈহিক যন্ত্রণা দেয়, সে ব্যক্তি আঘাত করেছে বলে গণ্য হবে। তাহলে সহজেই শিখেন, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দৈহিক দৈহিক যন্ত্রণা দেয় বা শারীরিক যন্ত্রণা দেয়, সেই ব্যক্তি আঘাত দান করেছে বলে গণ্য হবে। আর যাদের মনে থাকবে পীড়া বা বৈকল্য, তারা এই দুইটা শব্দ ব্যবহার করতে পারেন। 320 হলো গুরুতর আঘাত। এবার 320-এ যেহেতু স্পেসিফিক উল্লেখ আছে কয়টা ক্ষেত্রে গুরুতর আঘাত হয়, এবার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কয়টি ক্ষেত্রে গুরুতর আঘাত হয়, 8টা ক্ষেত্রে হয়। তো এখানে যেহেতু স্পেসিফিক আছে এই জন্য আপনারা মনে রাখবেন কয়টা ক্ষেত্রে হয়, 8টা ক্ষেত্রে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে গুরুতর আঘাত কাকে বলে। এটা এইখানে যে চারটা সংখ্যা, এই চারটার মধ্যে এই গুরুতর আঘাত কাকে বলে এটাই ইম্পর্টেন্ট, বাকি তিনটা ইম্পর্টেন্ট না। এটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুতর আঘাত কাকে বলে এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, বলা যায় না এই বছর আসতে পারে। তারপরে লিখবেন যে কেবল নিম্নলিখিত নিম্ন নিম্নলিখিত আঘাতসমূহ গুরুতর আঘাত বলে গণ্য হবে। এবার নিম্নলিখিত আঘাত আপনি 1, 2, 3, 4, 8 পর্যন্ত দিয়ে লেখেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? পুরুষত্বহীন করা অথবা পুরুষঙ্গ কেটে ফেলা। মানে যে যেভাবে মনে রাখতে পারেন, পুরুষত্বহীন করা অথবা পুরুষঙ্গ কেটে ফেলা, এটা হচ্ছে গুরুতর আঘাত। আচ্ছা, এরপরের গুরুত্বপূর্ণ জিনিস কি? চোখ। চোখ দিয়ে যদি মানুষ না দেখে তাহলে তো পৃথিবীটাই অন্ধ, চলতেই পারে না। তাহলে ইচ্ছাকৃতভাবে দুই কান বা স্থায়ীভাবে দুই চোখ অথবা যে কোনো চোখের স্থায়ীভাবে দৃষ্টিশক্তি রহিত করা। স্থায়ীভাবে দুই চোখের অথবা যে কোনোটির দুই চোখের যদি দৃষ্টিশক্তি রহিত করে
অথবা যে কোনো একটার যদি দৃষ্টিশক্তি রহিত করে তাইলেও সেটা গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। না না নেটের সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রথমত পুরুষত্বহীন করা, ২ নম্বর হচ্ছে দুই স্থায়ীভাবে দুই চোখ অথবা যে কোনোটির দৃষ্টিশক্তি রহিত করা। এরপরেরটা হলো স্থায়ীভাবে দুই কানের অথবা যে কোনোটির শ্রবণ শক্তি রহিত করা। চোখের হলো দৃষ্টিশক্তি রহিত করা, কানের হলো শ্রবণ শক্তি রহিত করা। তাহলে তিনটা হয়ে গেল, তিনটা সহজে শিখা হয়ে গেল না? পুরুষত্বহীন, দুই চোখ, দুই কান। এরপর হচ্ছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট, অনিষ্ট সাধন মানে ক্ষতি সাধন করা। যে কোনো অঙ্গ বা গ্রন্থির, যে কোনো অঙ্গ বা গ্রন্থির ক্ষতি সাধন করা। তারপরে যে কোনো অঙ্গ বা গ্রন্থির যে কর্মশক্তি আছে, কর্মশক্তির বিনাশ করা। তাহলে ৪ নম্বরে হলো যে কোনো অঙ্গ বা গ্রন্থির ক্ষতি সাধন করা, অনিষ্ট সাধন করা। আর যে কোনো অঙ্গ বা গ্রন্থির যে কর্মশক্তি আছে, যেমন আপনি হাত দিয়ে যে কাজ করতে পারতেছেন, পা দিয়ে চলতে পারতেছেন, আপনারকে পঙ্গু করে দিল, বা হাত দিয়ে আপনি আর কাজ করতে পারতেছেন না, করতে পারবেন না কখনো, এই ধরনের মানে কর্মশক্তির বিনাশ করা এক কথা। তাহলে আমাদের কিন্তু ৫টা হয়ে গেল সহজে মনে রাখার জন্য। পুরুষত্বহীন করা, দুই চোখ, দুই কান, যে কোনো অঙ্গ বা গ্রন্থির কি করা, অনিষ্ট সাধন করা, অঙ্গ বা গ্রন্থির যে কর্মশক্তি আছে, কর্মশক্তির বিনাশ করা। আচ্ছা, তাহলে ৫টা শেষ, আর ৩টা। এবার যান মাথা, মাথা বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃত করা। ৬টা, মাথা বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃত করা। ৬টা গেল। ৭টা হলো হাড়, শরীরের যে হাড় আছে, হাড্ডি যেটা বলি আমরা, হাড়, হাড় বা দন্ত বা দাঁত, হাড় বা দাঁত বা গ্রন্থিচ্যুত করা, মানে হাড় অথবা দাঁত ভাঙ্গা অথবা গ্রন্থি চ্যুত করা। গ্রন্থিচ্যুত করা মানে আলাদা করে ফেলা। গ্রন্থিচ্যুত করা মানে কোনো একটা গ্রন্থিকে আলাদা করে ফেলা, কোনো একটা অর্গান অঙ্গকে আলাদা করে ফেলা। এটা যেমন একটা আঙ্গুল কেটে ফেলে দিল, এটা একটা গুরুতর আঘাত হবে। হাড় বা দাঁত ভাঙ্গা অথবা গ্রন্থিচ্যুত করা। ৮ নম্বরে যে আঘাত জীবন বিপন্ন করে অথবা যে আঘাতের কারণে ২০ দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা, যে আঘাত ২০ দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দেয় অথবা যে আঘাত সাধারণ পেশা অনুসরণ করতে ব্যর্থ করে। এই ৮টা জিনিস হলো গুরুতর আঘাত। কেউ বলতে পারবেন এই ৮টা? দেখি বলেন তো কেউ। কেউ বলতে? হুম, সংক্ষেপে বলেন। হ্যাঁ, সংক্ষেপে বলেন, দুই চোখ দুই কান এভাবে বলেন। আর ২০ দিন পর্যন্ত হাসপাতালে রাখা না, ২০ দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা, গড়ে থাকলে হবে, সমস্যা নেই। ২০ দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা হবে। আর আরেকটা মিস গেছে, সেটা হলো কর্মশক্তির বিনাশ, অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তির বিনাশ, এটা গুরুত্বপূর্ণ। অঙ্গ গ্রন্থির এইভাবে ৮টা একটু মুখস্থ করে নেবেন আজকে ক্লাসের পরে। আজকের ক্লাসের পরের হ্যান্ড রাইটিং হলো গুরুতর আঘাত কাকে বলে, এটার উত্তর সবাই লিখে গ্রুপে জমা দিবেন। এটা হলো আজকে আপনাদের পড়া। আমার ডিউটি আছে, আমি ক্লাস শেষ করে দিব এখনই। তবে আজকের এই ক্লাসের পরেই হলো আপনারা এই কাজটা করবেন। তাহলে আমরা একটু আগে শিখছিলাম না, আঘাত কাকে বলে? কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা বা পীড়া দেয়, তাহলে সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে বলে গণ্য হবে। সহজ, ওই সংজ্ঞাটা, এটা খালি ইচ্ছাকৃত লাগাই দিবেন। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কাউকে, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৮টা উপাদান থাকলে হবে, সমস্যা নেই, বাট একটু যেন ওই সবগুলো থাকে সেটা চেষ্টা করবেন। যেমন আপনি যে মাথা বা মুখমণ্ডল বিকৃত করা একটা দিলেন, আর দাঁত ভাঙা আরেকটা দিয়ে দিলেন, তাহলে দেখা গেল ওইখানে যেটা একটা, এখানে আপনি দুইটা দিয়ে দিলেন, এরকম যাতে না হয়, সবগুলো যেন থাকে। উল্টা পাল্টা হলে সমস্যা নেই, বাট সবগুলো যেন থাকে।
আচ্ছা, তাহলে 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 ইচ্ছাকৃতভাবে আঘাত, 322 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 320 ধারায় উল্লেখিত যে কোনো আঘাত করার জন্য আহ, যে কোনো আঘাত করার জন্য কি করে, কোনো পদক্ষেপ নেয়, আর এর ফলে যদি এই ধরনের কোনো আঘাত সংঘটিত হয়, তখন সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে। বানায় লিখে দিলে হবে, জাস্ট মূল পয়েন্টটা ঠিক থাকলেই হবে। 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 ইচ্ছাকৃতভাবে আঘাত, 322 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। 322 পর্যন্ত গেল। এবার 323, 324 এই দুইটাই হলো আঘাতের শাস্তি, আর 325, 326 গুরুতর আঘাতের শাস্তি। তো 323, 324 আঘাতের শাস্তি, 325, 326 গুরুতর আঘাতের শাস্তি। 323 বলতেছে ইচ্ছাকৃতভাবে আঘাত করার শাস্তি, আর 324 হলো ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দিয়ে অথবা কোনো মাধ্যমের সাহায্যে আঘাত করার শাস্তি। তাহলে 323 হলো ইচ্ছাকৃতভাবে আঘাত করার শাস্তি। আপনি যে কিল দিলেন, ঘুষি দিলেন, হ্যাঁ, দেখা গেল যে খুব ব্যথায় কাতরাচ্ছে, এটা হলো এমনিতে আঘাত। আপনি যদি কোনো ধারালো অস্ত্র, ছুরি অথবা অন্য কোনো লাঠি মাটি দিয়ে বাড়ি দিলেন বা কোনো মাধ্যমের সাহায্যে আঘাত করলেন, যেটা ওই 8টা সেকশনের মধ্যে পড়ে না, 8টা যে পয়েন্ট গুরুতর আঘাতের এটার মধ্যে যেটা পড়ে না, তাহলে কিন্তু সেটা সাধারণ আঘাত, সেটা হলো ইচ্ছাকৃতভাবে আঘাত করা হলো। 323 হলো কোনো যন্ত্র ছাড়া, অস্ত্র ছাড়া নর্মালি আঘাত করার শাস্তি, আর 324 হলো কোনো যন্ত্র, অস্ত্র অথবা কোনো মাধ্যম অথবা কোনো এই ধরনের কোনো কিছু দিয়ে আঘাত করার শাস্তি। 323, 324। আর 325 হলো আবার ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি। ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত মানে হচ্ছে আপনার ধারালো অস্ত্র এগুলো ছাড়া, যন্ত্র এগুলো ছাড়া, কোনো মাধ্যম ছাড়া। আর 326 হলো ওই যে ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা কোনো মাধ্যমের সাহায্যে কি করা, কোনো মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত করার শাস্তি। 326, ও সরি 307, কত, 326, হ্যাঁ। আর 326 টাইপের ক একটি গুরুত্বপূর্ণ ধারা, সেটা হলো ইচ্ছাকৃতভাবে দুই চোখ উপড়ে ফেলা অথবা এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা অথবা কারো মাথা বা মুখমণ্ডল অ্যাসিড দ্বারা বিকৃত করার শাস্তি 326 টাইপের ক। তাহলে আজকে 326 টাইপের ক পর্যন্তই থাকুক। ঠিক আছে, আমি আর একবার রিভিশন দিতে পারবো না, মিটিং কেটে যাবে, আমাদের 40 মিনিট হয়ে গেছে। তাহলে 319 থেকে বলি, 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 ইচ্ছাকৃতভাবে আঘাত, 322 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত, 323 ইচ্ছাকৃতভাবে আঘাত করার শাস্তি, 324 ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা কোনো মাধ্যমের সাহায্যে আঘাত করার শাস্তি, 325 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শাস্তি, 326 ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা কোনো মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত করার শাস্তি, 326 ইচ্ছাকৃতভাবে দুই চোখ উপড়ে ফেলা অথবা অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা অথবা মাথা বা মুখমণ্ডলের বিকৃতি করার দণ্ড হলো 326 টাইপের ক। 326 টাইপের কতে কিন্তু মৃত্যুদণ্ড আছে, 307-এ মৃত্যুদণ্ড আছে, 305-এ মৃত্যুদণ্ড আছে, 302-এ মৃত্যুদণ্ড আছে। এগুলো হচ্ছে মৃত্যুদণ্ড। ওই কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যায় দণ্ডবিধি অনুযায়ী, এই ধারাগুলো আসবে উত্তরে। ঠিক আছে, তাহলে আপনারা এখন আমি ক্লাস শেষ করে দিচ্ছি।